ভাই আপনারা কোথায় যাচ্ছেন? বন্ধুরা থাইল্যান্ড চলে যাচ্ছে। সবাই দোয়া করবেন যাতে আবার সুস্থ মতো আবার বাড়ি ফিরতে পারি আমরা সবাই। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা বন্ধু বান্ধবরা মিলে প্লেনে জার্নি করব। আমাদের অনেকের হয়তো আজকে ফার্স্ট প্লেন জার্নি। তো আমরা টোটাল 8 জন কক্সবাজারের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। এর মধ্যে 5 জন এই জায়গায় আছি, আর 3 জন অর্থাৎ 3 জন অন্য আরেকটা প্লেনে করে আসবে। আমরা ডোমেস্টিক টিকিট কাটছি। আমরা টিকিট কাটার পরে বুকিং পাস দিলাম। বুকিং পাস করার পরে আমরা অপেক্ষা করতেছি যে আমাদের টাইম যখন আসবে তখন আমরা বিমানের উঠবো। আমাদের বিমানের টিকিটটা কাটছিলাম ইউএস বাংলা এয়ারলাইন্সে। তো আজকে আপনাদেরকে ইউএস বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে সম্পূর্ণ ঢাকা থেকে কক্সবাজারের ভ্রমণটা কেমন হয়েছে বা কি টুকিটাকি সমস্ত বিষয়গুলা তুলে ধরার চেষ্টা করব। প্লেন জার্নির ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন বা আমরা কি কি জিনিসগুলা দেখছি, কি কি জিনিসগুলা আমরা সম্মুখীন হয়েছি, সবগুলো আজকে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো ভিতরে ঢোকার পরে আমরা খাবার মেনু দেখতে গেলাম। মানে আমাদের একটু খিদা লাগছে, দেখতে গেছি যে খাবার মেনুটা কি রকম। আসলে এই জায়গার খাবারগুলো খুবই এক্সপেন্সিভ। সবগুলার দামই 100 টাকার নিচে কোনো প্রোডাক্ট নাই। সিঙ্গারা খাইলেও 100 টাকার উপরে খরচ হইব। এই দেখেন খাবারের লিস্টের যে দামটা, সেই পরিমাণের দাম। বাবারে বাবা, এগুলা মানে খাইতে গেলে আমরা যে জায়গায় 5 টাকা দিয়ে 10 টাকা দিয়ে সিঙ্গারা খাই, এই জায়গায় সিঙ্গারা 100-150 টাকা, সমোসা সেম 150-200 টাকা। এই যে আপনাদের প্রাইসটা দেখেন, চিকেন পেটিস 160 টাকা, চিকেন সমোসা 100 টাকায়, 99 টাকা আর কি, 100 টাকায়। আরো বিভিন্ন আইটেম আছে দেখেন, এই যে পাতার পিঠার মতো যেগুলো আমরা বাড়িতে খাই, এগুলার দামই খুবই বেশি। তো যাই হোক, যার সাধ্য আছে অবশ্যই খাবেন। আর আমরা যেটা আমাদের সাধ্য ছিল খাবার চেষ্টা করছি। তো যাই হোক, আমাদের সাথে আরো কিছু কিছু লোক যারা ইউএস বাংলা টিকিট কাটছে তারাও দেখেন বুকিং পাস দেওয়ার পরে এদিকে আসতেছে। তো আপনাদেরকে ভিতরের পরিবেশটা দেখাচ্ছি। দেখেন পরিবেশটাও খুব পরিপাটি। অনেকেই বসে আছে যে তাদের সময় অনুযায়ী তারা প্লেনে উঠবে। এভাবে আমরা সময় অতিবাহিত করতেছি। আমাদের যখন সময় আসবে, যখন আমাদেরকে ডাক দিবে, অ্যালাউন্স করবে, তখন এই দেখেন আমাদের টাইম চলে আসছে। আমরা সিরিয়াল মোতাবেক টিকিট দেখিয়ে আমরা একটা বাসের মধ্যে ওঠার জন্য যাইতেছি। বাস দিয়ে তারপরে আমাদের বিমানের সামনে নিয়ে যাবে। আমরা বাসে উঠতেছি। বাসটাও খুব ভিআইপি, ইউএস বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকেই বাসটা দেওয়া হয়েছে। তো আমরা বাসের ভিতরে উঠলাম। বাসের ভিতরে আরো অনেক যাত্রী অপেক্ষা করতেছে। ছোট ছোট বাচ্চাও আছে, সবাই অপেক্ষা করতেছে যে কোন সময় বিমান উপরে উঠবে, বিমান দিয়ে কক্সবাজার যাব। মানে সবাই একটা অধিক আগ্রহে বসে আছে। অনেকক্ষণ যাবার পরে বাসটা ছাড়লো। দেখেন বাসের ভিতর থেকে আমি পরিবেশটা দেখালাম। এই যে শিশুরা আছে, মহিলা পুরুষ অনেকেই অপেক্ষা করতেছে, সবাই আসতেছে বাসের মধ্যে।
আমাদের বন্ধু বান্ধব সবাই যারা আছি সবাই বাসের মধ্যে উঠছি। দেখেন বাসটা বিমানের কাছাকাছি যাওয়ার জন্য ছেড়ে দিছে, বাসটা আস্তে আস্তে যাচ্ছে। আপনাদেরকে বাস থেকে যে বিমানের পরিবেশটা কেমন দেখা যায় দেখাচ্ছি। দেখেন এই যে বাংলাদেশ এয়ারলাইন্স বিমানটা, এই যে বিমানের সামনের দিক, যে এয়ারপোর্টের পুরো মাঠটা বিশাল বড় একটা মাঠ। আসলে এটা কত স্কয়ার ফুট বা কত বর্গ মাইল আমি অতটা জানি না। তো আপনারা কেউ জানা থাকলে যে অবশ্যই জানাবেন, কমেন্টসে জানাবেন। এই যে বিশাল বড় বড় মালামাল গুলা, এগুলা কিসের এগুলা আমি জানি না, হয়তোবা যারা এর ভিতরে কাজ করে তারা জানতে পারবে। তো দেখেন অনেকগুলা বিমান সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে। আমরা বাস দিয়ে আস্তে আস্তে আমরা যে বিমান দিয়ে ফ্লাই করব ওই বিমানের কাছাকাছি যাচ্ছি। এই জায়গায় আরো অনেকগুলা বাস দাঁড়িয়ে আছে, অন্যান্য এয়ারলাইন্সের বাস এগুলা। তবে মাঠটা খুবই সুন্দর, মানে সম্পূর্ণ মাঠটা একদিক থেকে তাকালে দেখা যায় না, এত বড় একটা মাঠ। বাসের ভিতর থেকে আসলে আমি ক্লিয়ার ভাবে অতটা দেখাতে পারছি না। দেখেন একটা বিমান ব্রেক কাটতেছে, ব্রেক মনে হয় এটা ফ্লাই করবে। আমাদের বাসটা এই জায়গায় এসে ব্রেক করছে, আমরা এই জায়গায় নামবো। বাসগুলো খুবই সুন্দর, মানে দেখার মতো। ফরেনার কান্ট্রির যেসব বাসগুলো থাকে ওইরকম বাস। তা আমরা অপেক্ষা করতেছি। এই জায়গায় একটা প্রশাসনিক গাড়ি আসছে, এটা দিয়ে হয়তো বা তারা পরিদর্শন করে গেছে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এইভাবে আমরা অপেক্ষা করতেছি। এই যে দেখেন আপনারা ওই পাশের বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, আবার পাশে বিমান দাঁড়ানো আছে। যাই হোক বাসটা আর একটু সামনে নিয়ে দাঁড়া করাইতেছে। এই যে এটা হচ্ছে আমাদের ইউএস বাংলা এয়ারলাইন্স, যেটা দিয়ে আমরা ফ্লাই করব। একবারে কাছাকাছি নিয়ে আসছে, সবাই একটু হাসি খুশি। এই যে বাচ্চাটাও খুব খুশি হয়েছে বিমানটা দেখে। আমরা কিছুক্ষণের ভিতরেই বাস থেকে নামবো, তারপরে বিমানের ভিতরে যাব। দেখেন এর মাঝখান থেকে আপনাদের পুরো মাঠটা আমি আবার দেখানোর চেষ্টা করতেছি। আশেপাশের পরিবেশটা দেখালাম। এই দেখেন আমরা একে একে ভিতরে ঢুকলাম। ভিতরের পরিবেশটা খুবই চমৎকার। মানে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গুলা যতটুকু সুন্দর থাকে এর থেকে কোনো অংশে কম না, খুবই সুন্দর। আপনারা ভ্রমণ করলে খুবই আনন্দ পাবেন। এই জায়গায় সবকিছুই ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এর মতোই নির্দেশনা দেয়া থাকে। সবাই বইস শরীফ ভাইয়া বইস, কি অবস্থা, কেমন লাগতেছে? একুব আলহামদুলিল্লাহ ভালো আছি। পরিবেশটা ভালোই, যতটা ভাবছি ততটা খারাপ না। সিট বেলে আর আয়া তো জায়গাটা করবো না, হ্যাঁ আপনার কি সিট বেলে গেলবো। সবাই ছবি ওঠানোর জন্য ব্যস্ত।
সবাই সবার সিট বেল্টটা বেঁধে নিয়েছে, আমিও আমার সিট বেল্টটা বেঁধে নিলাম। দেখেন ভিতর থেকে আরো কয়েকটা বিমান দেখা যাচ্ছে। সবাই খুবই খুশি, আনন্দিত। এই জায়গায় দেখেন আপনার আসন গ্রহণ করার কিছু নির্দেশনা আর কি। আর বিমানের টোটাল নির্দেশনাগুলা একটা পেপার থাকে সামনে, পেপারটা নিয়ে আপনারা পড়ে নিতে পারেন যে কিভাবে লাইফ জ্যাকেট পরতে হয়, কিভাবে সমস্যার সম্মুখীন হলে মানে কি কি করতে হয়, সকল নির্দেশনাগুলো দেওয়া আছে। এই দেখেন আমিও পড়ছি এগুলা, মানে টোটালস সম্পূর্ণ নিয়মকানুনগুলা দেওয়া আছে। এগুলা অবশ্যই আপনারা জার্নি করলে, প্লেন জার্নি করলে এগুলা পড়বেন, পড়লে অবশ্যই আপনারা উপকৃত হবেন। এবং মোবাইল ফোনের বিষয়ে অনেক কিছু বলা আছে, সিট বেল্ট বাঁধার নিয়ম, লাইফ জ্যাকেট, এভরিথিং সবকিছু এই জায়গায় দেওয়া আছে। মানে যারা নতুন প্লেন জার্নি করে তারা তো অনেক কিছুই জানে না, তাদের জন্য এটা খুবই সহায়ক। তো সকল কিছু আমিও বসে বসে পড়ছি, দেখছি। এবং সাময়িককারী তেমনটি উদ্বোধন অবতরণকালে মোবাইল ফোন সহ সকল প্রকার ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার থেকে বিরত থাকুন। এই জাহাজে ধূমপান সবসময়ের জন্য নিষেধ। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যাত্রা শুরু করবো। আশা করি আমাদের সাথে আপনাদের এই ভ্রমণ নিরাপদ ও আনন্দময় হবে। ধন্যবাদ। In the name of Allah, whether it moves or be at rest, may Allah is gracious, forgiving, and most merciful. Ladies and gentlemen, Assalamu alaikum. On behalf of Qatar Sultan and rest of its crew members and cabin in charge, as I would like to welcome you on Bangla Airlines flight number BS151 bound to Cox's Bazar Airport, Cox's Bazar. Our estimated flight time will be 55 minutes and flying into an altitude of 15,000. We're responsible for your utmost safety and comfort throughout this flight. For your personal safety, please fasten your seatbelt, put your armrests down, keep your seat back, particularly restrict to safety and passengers. সিটবেল্ট সিটবেল্টের প্লেটটি বাকলের ভেতর ঢুকিয়ে দিলে সিটবেল্ট আটকে যাবে। শুদ্ধ মতো টাইট করে নিন। বাকলের প্লেট যেভাবে উপরের দিকে টানে সিটবেল্ট খুলতে হবে। সিটবেল্ট fasten the seatbelt like this, adjust it and fasten like this. জড়িয়ে বহির্গমন পথ নিউরোজেনের উপর 4টি বহির্গমন পথ রয়েছে, 2টি বিমানের সামনে ও 2টি পেছনে। জরুরি অবস্থায় মেঝের বাতি জ্বলে উঠলে সে পথ অনুসরণ করে থেকে বেরোতে হবে। Emergency exits there or emergency exits in this aircraft, 2 at the front and 2 at the rear. In case of emergency, we'll terminate and guide you to the nearest exit. Life jacket. আপনার লাইফ জ্যাকেটের প্লাস্টিকের নিচে রাখা আছে। জরুরি অবস্থায় কেবিন নির্দেশে লাইফ জ্যাকেটটি মাথার উপর দিয়ে এইভাবে পরে নিন। এই ক্লিপটি আটকে নিন। পিতার অবশিষ্ট অংশটি এনে সুন্দর মতো টাইট করে নিন। এই দুটি নাম সজোরে নিচের দিকে টানলে লাইফ জ্যাকেটটি ফুলে যাবে। প্রয়োজনে আপনি দুটি লাল টিউবের ফুল দিয়েও ফুলাতে পারেন। শুধুমাত্র জাহাজ থেকে বের হবার পূর্বে বহির্গমন পথের সামনে আপনার লাইফ জ্যাকেটটি ফুলাতে হবে। লাইফ জ্যাকেট, your life jacket is under your seat and an emergency deposit over your head. Tie the strap around your wrist and flip the buckle. To tighten it, pull this strap. Pull this screw knob sharply downwards to inflate the life jacket. You can also inflate the life jacket by blowing up the strips. Inflate the life jacket only just before leaving the aircraft. নিরাপত্তা নিশ্চিত। আপনার সামনে স্থিত কক্ষে রাখা নিরাপত্তা বাক্সগুলি ভালো করে পড়ে নিন। সেলফ ইনস্ট্রাকশন কার্ড, ইউর সেফটি কার্ড ইজ কেপ্ট ইন প্রটেকশন। প্লিজ রিড ইট কেয়ারফুলি। আপনাদের মনোযোগ ও সহযোগিতার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন এন্ড লাইভ কোঅপারেশন। একজন বিমানবালা খুব সুন্দর সাবলীল গলায় সকল নির্দেশনাগুলো বলে দিয়েছে যে কিভাবে লাইফ জ্যাকেট পরতে হবে, মানে কি সমস্যা হলে কি করতে হবে, সকল কিছু বলে দিয়েছে। তো যাই হোক, আমাদের প্লেনটা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে। দেখেন পাখাটা খুবই দ্রুত ঘুরতেছে, কিন্তু আমাদের ক্যামেরার মধ্যে মনে হচ্ছে যে পাখাটা খুবই আস্তে আস্তে ঘুরতেছে, কিন্তু অরিজিনালি মানে খুবই দ্রুত ঘুরতেছে। আস্তে আস্তে স্পিড খুবই বাড়তেছে। দেখেন আমাদের চলার গতিও, আমাদের বিমানের চলার গতিও আস্তে আস্তে বাড়তেছে। এখন মনে হইতেছে যে আমরা একটা বাসের মধ্যে বা ট্রেনের মধ্যে বসে আছি, এরকম ভাবে আগাচ্ছে আস্তে আস্তে। আর বাইরে প্রচন্ড শব্দ, মানে কি বলার মতো না, মানে প্রচন্ড
শব্দ যেগুলা মানে কানের জন্য বা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকারক। মানে যারা ফ্যামিলি ট্যুর করবেন, বাচ্চাদের জন্য অবশ্যই ইয়ার প্লাগ বা কানের প্রোটেকশন নিয়ে যাবেন। এতে করে আপনার বাচ্চা সেভে থাকবে, আর বড়রাও যদি সম্ভব হয় অবশ্যই এয়ার প্লাগ নিয়ে যাবেন। দেখেন বিমানের গতিটা আস্তে আস্তে বাড়তেছে, আর পুরো এয়ারপোর্টের মাঠটাই মানে কয়েকবার এটা রাউন্ড দেয় আর কি। রাউন্ড দেওয়ার পরে আস্তে আস্তে যখন স্পিড বাড়ে তখন গিয়ে উপরে ফ্লাই করে। দেখেন আগের থেকে একটু স্পিড বাড়ছে, পাখার গতিও আর একটু বাড়ছে। বিমানের ভিতর থেকে আসলে সবকিছু দেখানো যাচ্ছে না, তবে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি। আশেপাশে প্রচুর বিমান দাঁড়ানো আছে। দেখেন রাস্তাটা খুবই ফ্রেশ মসৃণ। এয়ারপোর্টের ভিতরটা খুবই নিট অ্যান্ড ক্লিন। ভিতরের যেই মাঠটা বিশাল বড় মাঠ, আসলে বিশাল বড় মাঠ না থাকলে মনে হয় বিমান ফ্লাই করাটাও সম্ভব না। যারা ইন্টারন্যাশনাল ভাবে ফ্লাই করেন তারা হয়তোবা এরকম সরাসরি অনেক কিছু দেখতে পান না, কিন্তু ডোমেস্টিক ফ্লাই করলে অনেক কিছু দেখা সম্ভব সরাসরি। এই জায়গায় সম্ভবত সবগুলাই দেশীয় ডোমেস্টিক ফ্লাই করার বিমান। দেখেন বিমানগুলা আশেপাশে দাঁড়ায় আছে, আর রাস্তার মাঝখান দিয়ে আমাদের বিমানটা দ্রুত আকারে আস্তে আস্তে দ্রুত আকারে আগাচ্ছে। অনেকটুকু সামনে চলে আসছে, মনে হয় অল্প সময়ের মধ্যে বিমানটা ফ্লাই করব। মনে হচ্ছে আমরা ঢাকার ভিতরে ঢুকতেছি। এতক্ষণ এয়ারপোর্টে আসছিলাম, এখন ঢাকার ভিতরে শহরে ঢুকতেছি। যাই হোক আমাদের বিমানটা ধীরে ধীরে আগাচ্ছে, হয়তোবা কিছুক্ষণের মধ্যেই ফ্লাই করে ফেলবে। বিমানটা খুবই স্পিড হচ্ছে, খুবই স্পিড, মানে অনেক শব্দ, দেখেন অনেক আকারের শব্দ হচ্ছে। মানে এটা আসলে সরাসরি না দেখলে বোঝা সম্ভব না। এই দেখেন পাখাটা এত স্পিডে ঘুরতেছে, মনে হচ্ছে যেমন পাখাটা বন্ধ হয়ে গেছে, এত স্পিডে আগাইতেছে। যে ক্যামেরা দেখেন এত স্পিডে ঘুরতেছে, অসম্ভব স্পিড, যেমন পাখা বন্ধ হয়ে গেছে, আসলে কিন্তু অনেক জোরে ঘুরতেছে। যে দেখেন এই যে খুবই দ্রুত আগাচ্ছে, খুবই দ্রুত, মানে চোখের পলকে মনে হচ্ছে চলে যেতেছে। যেমন পাখা একবার যেমন স্টপ হয়ে রয়েছে, আসলে কিন্তু অনেক জোরে ঘুরতেছে। দেখেন দেখেন কত জোরে জোরে আগাইতেছে, যে অনেক স্পিডে। অল্প কিছুদিনের মধ্যেই দেখবেন এই যে উঠে পড়তেছে, ফ্লাই করে ফেলছে। এই দেখেন এই ফ্লাই করে ফেলছে, এই দেখেন উপরে উঠে পড়ছে। মানে ফ্লাই করার পূর্বে বিমানের স্পিডটা অনেক দ্রুত করতে হয়। দেখেন নিচ উপরে উঠে পড়ছে, নিচ দিয়া ঢাকা শহরের বিল্ডিং গুলা দেখা যাচ্ছে, মনে হচ্ছে পানির উপরে ঢেউ চলতেছে এরকম। যাক, এরকম একটা ভিউ আসলে বিমানের মধ্যে না ফ্লাই করলে দেখা যায় না।
দেখেন ঢাকা শহরের ভিউটা কত সুন্দর লাগতেছে। বিল্ডিং গুলো আস্তে আস্তে ছোট হয়ে যেতেছে। এই যে রাস্তাঘাট গুলা যেমন মনে হইতেছে নদীর মতো। বিমানটা আস্তে আস্তে উপরে উঠতেছে। এই যে বিল্ডিং গুলো মনে হইতেছে কোনো শস্য ক্ষেত। আস্তে আস্তে সবই ছোট হয়ে যেতেছে। শত শত বিল্ডিং, এত বিল্ডিং আসলে উপর থেকে দেখাটা হয়তোবা বিমান হয়তোবা ড্রোন ক্যামেরা ছাড়া সম্ভব না। দেখেন বিমানের পাখাটা খুবই দ্রুত ঘুরতেছে। হয়তোবা মনে হইতে পারে যে আস্তে আস্তে ঘুরতেছে, এটা সরাসরি চোখে না দেখলে বোঝা যায় না। মোবাইলের ক্যামেরা দিয়ে আসলে মনে হয় আস্তে আস্তে ঘুরতেছে। দেখেন বিমানটা অনেক উপরে চলে আসছে। এই যে দেখেন নিচে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট। এই দেখেন মেঘের উপরে আইসা পড়ছে বিমানটা। এই যে বিল্ডিং গুলো দেখেন খুবই ছোট ছোট হয়ে গেছে, গাছপালাও তেমন বোঝা যাচ্ছে না। দেখেন শুধু মেঘ আর মেঘ, মেঘের ভিতরে চলে আসছে বিমানটা। এই যে দেখেন গাছপালা গুলা এখন দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু মানে বোঝা যাইতেছে না যে আসলে এগুলো কি গাছপালা, নদী নাকি ঘর বাড়ি, কোনো কিছু তেমন ক্লিয়ার বোঝা যাইতেছে না। আর বিমানের মধ্যে দুইটা গ্লাস থাকে, দুই স্টেপে গ্লাস থাকে। প্রথম স্টেপে হচ্ছে আপনার যাত্রীর সাথে একটা গ্লাস থাকে জানালার মধ্যে, আরেকটা গ্লাস থাকে বাইরে। এই জন্য আসলে ওইরকম ক্লিয়ার ভাবে দেখানো যায় না। তারপরে মোবাইল ফ্লাই করার সময় মোবাইল অন করা বা ভিডিও করা নিষেধ। আমি তারপরও নিষেধাজ্ঞা সত্ত্বেও আপনাদের দেখানোর জন্য আমি যে কোনো ভাবে ভিডিও করছি, অভিজ্ঞতা নেওয়ার জন্য এবং আপনাদের দেখানোর জন্য। উপর থেকে আসলে কেমন দেখা যায় এটা হয়তোবা অনেকে জানি, অনেকে দেখছি, আবার অনেকেই দেখি নাই। দেখেন আমরা এখন মনে হচ্ছে মেঘের রাজ্যে ঢুকে পড়ছি। শুধু মেঘ আর মেঘ, শুধু মানে কোনো কিছুই দেখা যাইতেছে না, কুয়াশার মতো লাগতেছে। বিমানের পাখাটা শুধু দেখা যাইতেছে ঘুরতেছে, মনে হইতেছে যেমন কেউ খেলনার একটা পাখা ঘুরাইতেছে, আর কিচ্ছুই না। আমি অনেক চেষ্টা করে দেখার চেষ্টা করতেছি যে ভিতর থেকে কিভাবে বাইরের দৃশ্যগুলো দেখা যায়, এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। কিন্তু এখন আসলে এরকম ভাবে দেখা যাইতেছে মনে হচ্ছে, এই দেখেন মাঝে মাঝে যখন মেঘ সাইড হয় তখন দেখা যায় খুবই ছোট ছোট দেখা যায় ঘর বাড়ি, গাছপালা। চারদিকে শুধু মেঘ আর মেঘ। মেঘের কারণে আসলে অনেক কিছুই দেখা যাইতেছে না। আমাদের বিমানটা মনে হয় প্রায় 15,000 থেকে 20,000 ফুট উপরে চলে আসছে। এই জন্য হয়তো বা অতটা ক্লিয়ার দেখা যাইতেছে না, শুধু মেঘ দেখা যাইতেছে। তবে মাঝে মাঝে একটু নিচে নামলে আমরা সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবো, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আর মেঘের অনেক দৃশ্য আছে যেগুলা আসলে খুবই চমৎকার, দেখার মতো। সামনে অবশ্যই আসবো, দেখবেন আপনারা। দেখেন আকাশে রোদ উঠছে, পাখাটা উপরে দেখা যায় রোদে ঝিলমিল করতেছে। আপনারা হয়তো বলতে পারেন শুধু পাখা ছাড়া আর কিছুই দেখা যাইতেছে না, কি দেখাইতেছে পাখা। আসলে পাখা বা দেখানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ন্যাচারাল ভিউটাই দেখানোর উদ্দেশ্য। তবে কোন সময় কোন ভিউটা চলে আসে এজন্য আমি
ক্যামেরাটা সাইড করি নাই, মেঘগুলোই ভিডিও করতেছি। বিমান কিন্তু খুব দ্রুত আগাচ্ছে। মনে হইতেছে যে আমরা এক জায়গায় বসে আছি, আসলে কিন্তু তা না। খুবই স্পিডে, দ্রুত গতিতে বিমানটা আগাচ্ছে। আমি অনেকভাবে চেষ্টা করতেছি যে বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখানো যায় কিনা, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। খালি চোখে আর একটু স্পষ্ট দেখা যায়, মানে বিমানের মধ্যে জানালায় দুটা গ্লাস থাকে, এই জন্য হয়তো বা ভিডিওটা ওইভাবে করা যাইতেছে না, মানে সামনাসামনি করা যায়, নিচ দিয়া করা যাইতেছে না আর কি। আকাশে মেঘের খেলাধুলা করতেছে, মেঘে আচ্ছন্ন হয়ে আছে। দিনটা একটু মেঘলা মেঘলা, এজন্য অন্ধকার অন্ধকার লাগতেছে। দেখেন এই সাইডটা একটু পরিষ্কার দিন, মেঘের অন্ধকারটা একটু কম। এই যে নিচ দিয়ে কি অনেক নদী দেখা যাইতেছে, অতটা স্পষ্ট দেখা যাইতেছে না, কিন্তু রেকগুলা বোঝা যাইতেছে যে এই যে নদীগুলা দেখা যাইতেছে, নদী, গাছপালা, মানে নদীর রেকগুলোই দেখা যায়, বোঝা যায়, আর অন্য অন্য কিছু বোঝা যায় না আর কি ক্লিয়ার ভাবে। দেখেন আঁকা বাঁকা শুধু নদীর, মনে হইতেছে লাইল দিয়া ভরে গেছে গা সবকিছু, মানে ক্ষেতের লাইল আছে না, লাইল আইল যেটারে বলে, ওই আইলের মতো সবকিছু দেখা যায় আঁকা বাঁকা। দেখেন বাইরের সিনারিটা খুবই সুন্দর দেখা যাইতেছে। বিমানের ভিতরে বন্ধুরা বসা মজা করতেছে, দেখি ওরা কি বলে। দেখা যাচ্ছে যে চমৎকার একটা ভিউ, মানে বন্ধু শব্দটা কেমন লাগছে? কি শব্দ নাই, কান 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 কেমন লাগতেছে? হেডফোন আছে। বন্ধু শব্দটা সমস্যা হয়েছে? না, এই যে ক্যান ক্যান করতেছে, পুরার সময় একটা শব্দ হয়েছে। আমি কানে কম শুনি। বিমানে ভাইয়া রে, ঘুমায় গেলি রে তারা রে, আরাম পাইলে হাই হাই রে। অনেক ভিউটা সুন্দর হয়েছে রে। আমরা তো বিভিন্ন পাহাড়ে উঠছি, কিন্তু মেঘের পাহাড়ে তো আর আমরা উঠার ক্ষমতা আমাদের নেই, কিন্তু মনে হইতেছে এখন আমরা মেঘের পাহাড়ের মধ্যে ভাসমান অবস্থায় চলাফেরা করতেছি বা উড়ে যাইতেছি, এরকম একটা অবস্থা। ভেতর থেকে স্পষ্টভাবে আমি দেখাইতে পারতেছি না। আমি চেষ্টা করতেছি যে ভিউটা আরো সুন্দরভাবে দেখানো যায় কিনা।
আমাদের খাবার এসে পড়ছে, এখন আমরা খাবার খাবো। ভাবছিলাম আরো নর্মাল খাবার দিবে, এখন দেখি খুব ভিআইপি খাবার দিছে। বন্ধু খুব সুন্দর খাবার দিছে, তোমরা সবাই খাই লও। কি দিল দেখতাছি খুললা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, স্যান্ডউইচ দিছে। দেখ খিদা লাগছে, যা দিছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপনি কষ্ট করবেন, খাওয়ার লাগে না, দেখাইতেছি কি কি দিতে আছে দিছে আর কি। আমার ভিডিও টাইম হয়েছে 21 মিনিট, স্যার আগের থেকে করতেছি। যাক খাবারটা ইনশাল্লাহ ফ্রেশ দেখা যাইতেছে। হ্যাঁ ভালো। যাই হোক খাবারটা খাওয়া ভালোই হয়েছে, যতটুকু চিন্তা ভাবনা ছিল তার চেয়ে ভালো হয়েছে। যে ভাবছিলাম যে ডোমেস্টিক প্লেনে হয়তো বা খাবার দেয় না বা ওইরকম কোয়ালিটিফুল খাবার প্রোভাইড করে না, কিন্তু দেখা যাইতেছে যে ভালোই খাবার দিছে। যাই হোক হয়তোবা অন্যান্য বাংলাদেশ এয়ারলাইন্স বা অন্যান্য এয়ারলাইন্সে আরো ভালো কিছু দেয় আছে, আমি তা জানি না। তবে যাই হোক দেখা যায়, আমরা খাবার পরে আপনাদেরকে আবার ন্যাচারাল কিছু ভিউ দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখন আবহাওয়াটা একটু ভালো হয়েছে, বাইরের দিক দিয়ে অনেক সুন্দরী দেখা যাইতেছে। আসলে মেঘের রাজ্যে ভাসমান অবস্থায় মানে কেমন একটা ফিল আসে, এটা আসলে সামনাসামনি যারা না আসে তারা ওইভাবে ক্যামেরা থেকে বা ভিডিও থেকে বোঝাটা একটু কঠিন। আমার একটা রিকোয়েস্ট থাকবো, যারা আপনারা ট্রেনে বাসে কক্সবাজার আসেন, তারা যদি চেষ্টা করে বা সামর্থ্যের ভিতরে থাকে চেষ্টা করবেন প্লেনে একবার হলো জার্নি করার জন্য। কারণ প্লেনে জার্নি করলে আপনার দুইটা জিনিস সুবিধা আছে। একটা হচ্ছে যে আপনি তো সাগর পাড়ের সবকিছু কক্সবাজারের আনন্দ উপভোগ করবেন, কিন্তু প্লেনে গেলে আরেকটা সুবিধা হইতেছে যে আপনি মেঘের রাজ্যে ভাসমান একটা আনন্দ, প্রকৃতিটা যে কত সুন্দর লাগে উপর থেকে এই জিনিসটা দেখতে পারবেন। আল্লাহ তাআলা যে আমাদের জন্য কত সুন্দর কিছু তৈরি করে দিছে, মানে প্লেনে গেলেই আসলে অনেকটা মনে হয় উপলব্ধি করা যায়। এটা আমার মতামত আর কি, হয়তো বা অনেকে আরো ভালো জানেন। মানে আমার কাছে মনে হইতেছে যে না, বাসে গেলে সারাদিন বা রাত্রে গেলে সারা রাত্র ঘুমাই, সকালে উঠে কক্সবাজার পৌঁছে গেলাম, পরে গিয়ে গোসল করলাম বা অন্যান্য যা কিছু করার এনজয় করলাম। কিন্তু প্লেনে গেলে এই সুবিধাটা পাবেন যে রিল্যাক্স মোডে চলে যেতে পারবেন। পাশাপাশি সবচেয়ে মানে সুবিধাজনক বিষয়টা হচ্ছে মানে যে একটা ন্যাচারাল ভিউ, ওই ভিউটা অনেক মিস করবেন। যাই হোক আমরা যারা আসছি সবাই খুব আনন্দ করতেছি, আল্লাহর
প্রাকৃতিক সৌন্দর্যগুলা, মেঘের রাজ্যে ভাসমান যে আনন্দটা নেওয়ার চেষ্টা করতেছি। আর যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করতেছি। হয়তোবা আমি কতটুকু বুঝাইতে পারতেছি বা দেখাইতে পারতেছি অতটা কোয়ালিটিফুল ভিডিও করতে পারতেছি না, তারপরও যতটুকু সম্ভব আপনাদেরকে আমার সাধ্যমতো দেখানোর চেষ্টা করতেছি। আমরা কিন্তু ধীরে ধীরে খুব কাছাকাছি মনে হয় চলে আসছি। তবে এই বিমানের মধ্যে আপনার একটা জিনিস সুবিধা নাই, যেমন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গুলোর মধ্যে আপনার সামনে লোকেশন বা কতটুকু উপরে উঠছে বা কোন জায়গায় এখন বিমানটা আছে সবকিছু উপরে একটা ডিসপ্লে, সিটের সামনে একটা ডিসপ্লে থাকে, ওই ডিসপ্লের মধ্যে দেখায়। কিন্তু ডোমেস্টিক ফ্লাইট গুলোর মধ্যে এই সুবিধাটা হয়তোবা নাই, আমরা এটার মধ্যে পাই নাই। কিন্তু আমরা অনুমান করতেছি যে মোটামুটি প্রায় ভালো উপরে আছে বিমানটা। নিচের যে মাঠ ঘাট নদী নালা এগুলা তেমন ভালো দেখা যাইতেছে না, নদীগুলা জাস্ট এই রেক রেক মানে লাইলের মতো দেখা যাইতেছে। ওই অনুপাতে হিসাব করলাম, এই যে দেখেন মানে বিশাল একটা সবুজ পাহাড়ের মতো মনে হইতেছে, মানে ঘাসে ভরা। তো ওই অনুপাতে হিসাব করলাম যে মোটামুটি আমরা ভালোই উপরে আছি। আপনারা হয়তো বলবেন যে আমি শুধু পাখাই দেখাইতেছি, পাখা ঘুরতেছি, এটা কি দেখাইতেছি, বোরিং বোরিং লাগতেছে। আসলে বিষয়টা এরকম না। আমি আপনাদেরকে পাখাটা দেখানোর উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা যে আশেপাশে যে আকাশটা, আকাশের আবহাওয়া মানে কেমন, উপর থেকে কেমন লাগে, দেখতে কেমন মনে হয়, এই জিনিসগুলো আমি ছোট পরিসরে দেখানোর মানে চেষ্টা করতেছি আর কি। মানে পাখাটা পড়ছে আমার সিটের ঠিক মানে সাথেই, এজন্য হয়তো বা ভিডিওর মধ্যে পাখাটাই বেশি বেশি চলে আসতেছে। এই যে দেখেন আমি মোবাইলটা একটু সাইড করে ধরার চেষ্টা করছি, যে এই যে নিচে দেখেন খুব বেশি ভালো স্পষ্ট দেখা যায় না, এই নদীগুলা দেখা যাইতেছে, সবুজ ঘাস গাছিলা, মনে হয় যেমন একটা ঘাসের চাদর বিছানো আছে এরকম মনে হয়। এটা বড় কোনো বন জঙ্গলে হইব, কিন্তু উপর থেকে ওইরকম ভাবে আমি আইডিয়া করতে পারতেছি না। এই যে দেখেন চারদিকে শুধু মানে পানি আর পানি। তবে একটা জিনিস বুঝলাম যে আমাদের দেশটা যে নদীমাতৃক, এই জিনিসটা কিন্তু আমি সম্পূর্ণভাবে মানে উপলব্ধি করতে পারছি। উপরে উঠার পরে মানে আমি শুধু নদীর আঁকা বাঁকা চিহ্নই দেখলাম, যে নদী লাইলের মতো আঁকা বাঁকা হয়ে গেছে, মানে বেশ ম্যাক্সিমাম পানি আর পানি। এই স্থলভাগ অল্প, মানে এতটুকু আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে বাংলাদেশ যে আসলে নদীমাতৃক দেশ, এটা উপর থেকে দেখার পরে আমি সম্পূর্ণভাবে এটা বুঝতে পারছি আর কি, প্রমাণিত হয়েছে আর কি আমার কাছে। দেখেন আপনাদেরকেও আমি বোঝানোর চেষ্টা করতেছি উপর থেকে কেমন লাগে দেখতে। মনে হইতেছে যেমন আমরা একটা জায়গার মধ্যে বসে রয়েছি বা কোনো একটা রুমের মধ্যে বসে আমি ভিডিওটি করতেছি এরকম মনে হইতেছে। আসলে তা না, মানে আমাদের প্লেনটা খুব স্পিডে আগাইতেছে, কিন্তু এটা আমরা বুঝতেছি না আর কি, আমরা ভিতরে বসে আছি তো। কিন্তু যারা আমরা ভিতরে আছি তারা এতটুকু বুঝতে পারতেছি যে অনেক শব্দ হইতেছে, একটা শোষ শব্দ হইতেছে, ওই শব্দ অনুযায়ী আমরা বুঝতে পারতেছি যে বিমানটা সামনের দিকে আগাইতেছে। কিন্তু এটা আপনাদেরকে আমি এতটা বুঝাইতে পারতেছি না যে এটা কি সামনে আগাইতেছে নাকি এক জায়গায় বসে রয়েছে স্থির। যেমন মনে হইতেছে যে আমি মানে একটা পাখার নিচে বসে আছি, এতটুকুই, আর কিছু না।
তবে একটা কথা না বললেই নয় যে প্লেন জার্নিতে আসলে বিপদ নাই বললেই চলে এরকম না, বিপদ আছে, বা যদি কপাল খারাপ থাকে তো দুর্ঘটনা হতেও পারে। এটা ভাগ্যের উপর নির্ভর করে। তবে অন্য অন্য জার্নি থেকে, যেমন বাস থেকে তো অনেক বেটার। বাসে যে জায়গায় আপনার মিনিমাম 5-6 ঘন্টা 7 ঘন্টা লেগে যায়, আর ওই জায়গায় মাত্র আপনি আধা ঘন্টায় চলে যেতে পারবেন, আধা ঘন্টা 40 মিনিট চলে যেতে পারবেন। তো এটা বিশাল একটা টাইমিং সেভ। তো একটা জিনিস, আমি বাসে ট্রেনে সবভাবেই কক্সবাজার গেছি। ধরেন আপনি বাসে যাবেন, বাসে যাওয়ার পরে সারা রাত্র মানে আপনি সজাগ থেকে আপনি জার্নি কইরা খুব সকালে গিয়ে আপনাদের নামাই দিব, 7-8টা বাজে নামাই দিব। মানে চোখের মধ্যে ঘুম, পাটা কেমন জানি মানে ঝিমঝিম করব। মানে ওই সময়টা মিনিমাম আপনি যদি আরো 4-5 ঘন্টা মানে মিনিমাম 2 ঘন্টা রেস্ট না নেন, তাহলে আপনার মানে শরীর একটা অসুস্থকর অবস্থা হয়ে যাবে। আর ট্রেনে গেলে আপনার কিছুটা রিল্যাক্স, যেমন আপনি ট্রেনে গেলে যদি সরাসরি ট্রেনে যান তাহলে ধরেন 4-5 ঘন্টা লাগবে এরকম, একটু হাঁটাহাঁটি করতে পারবেন। বাসের থেকে একটু রিল্যাক্স, কিন্তু তারপরও আপনি যদি রাত্রে যান সারা রাত্র সজাগ থাকবেন, বোরিং হয়ে যাবেন। রেস্ট না নেওয়া পর্যন্ত আপনার জার্নিটা মানে ওইরকম ভাবে মজাই আসবে না। রুমে গিয়ে যখন রেস্ট নেবেন, মিনিমাম 2-3 ঘন্টা রেস্ট নেবেন, ঘুমাবেন, তারপরে গিয়ে আপনার শরীর রিল্যাক্স হইব আর কি। তো ওই ক্ষেত্রে আপনি যদি প্লেনে যান, মনে হইব যে আপনি বসছেন, একটু পরে গিয়া নামাই দিছে, মানে টেরই পাবেন না আপনি যে আবার কক্সবাজার চলে আসছেন, এরকম একটা অবস্থা আর কি। পরে আপনি রিল্যাক্সে মানে জার্নির যে একটা মোড থাকে, ওই মোডটা ফুল ফিল মানে স্পিড থাকে আর কি, যে না তখন আপনি হরদম ভাবে ওই সময় যাওয়ার পর থেকে আপনি মনে হইব যে না একটা জায়গায় যাই, ঘুরি, দৌড়াদৌড়ি করি, আনন্দ করি। এই দিকটা আবার খুবই সুবিধা। তো 3টা ওয়ে আছে, 3টা ওয়ের মধ্যে স্বাভাবিক এটা টাকাও বেশি, সময়ও কম, সবকিছু মিলে এটা তো ভালো হবেই। তো প্লেন জার্নি আমি মনে করি সবচেয়ে বেস্ট, তারপরে ট্রেন, তারপরে হচ্ছে বাস। তো যার যে রকম ভাবে সামর্থ্য আছে বা ইচ্ছা শক্তি আছে, ওইভাবেই চেষ্টা করবেন যাওয়ার জন্য। আর যারা অনেকে আছেন যে প্লেন জার্নি মজা লাগে না, যে আমরা ট্রেনে যাবো, ট্রেনে একটা অন্যরকম অ্যাডভেঞ্চার আছে আর কি। তবে যদি প্লেনে না হয় তো আমি সব থেকে ভালো সাজেস্ট করব যে ট্রেনে যাওয়ার জন্য। বাসে আসলে ফ্যামিলি বলেন, নিজে বলেন, একা বলেন, মানে খুবই একটা বিরক্তকর অবস্থা। মানে আপনি বিরক্ত বলতে কি, আপনি একেবারে ক্লান্ত হয়ে যাবেন, কারণ আপনি একটা ভালো ট্যুরে যাচ্ছেন। আপনি যদি মনে করেন যে শরীরের ফিটনেস ভালো না পান, তখন কিন্তু সমস্যা। তো যাই হোক, অনেক কথাই বললাম, যে এখন দেখেন আপনাদেরকে আবার একটু ন্যাচারাল ভিউ দেখানোর চেষ্টা করি। তো এই যে দেখেন আপনাদের, এই যে আমি বলি না, এই যে বাংলাদেশ যে নদীমাতৃক দেশ, দেখেন 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 কত নদী, মানে শুধু নদী আর নদী দেখা যাইতেছে। নদী, চারিপাশে নদী, শুধু এই যে যেমন মেঘের উপরে মেঘের চাদর একটা জাল বিছায় রাখছে, নিচে যেমন নদীর একটা কি বলে এটা, রাস্তা বা জমিন আর কি, এরকম। তো এরকম একটা ভাসমান একটা অবস্থায় মধ্যে দেখা যাইতেছে, দেখেন। আমাদের আর কতক্ষণ লাগবে আমি তা বলতে পারতেছি না, তবে আনুমানিক মনে হয় আমরা প্রায়
70% চলে আসছি পথ। দেখেন এই যে আকাশে যে রৌদ্রটা উঠছে, রৌদ্রটা কিন্তু মেঘের ওই পাশ দিয়া মানে কেমন চমকাইতেছে। এই জিনিসটাও কিন্তু একটা সেরকম একটা দেখার মতো একটা জিনিস। দেখেন আপনাদেরকে মেঘের দৃশ্যটা আবার দেখাইতেছি। চারদিকে শুধু মেঘ আর মেঘ, নিচে আছে নদীর বিছানো জাল। মানে বিষয়টা খুবই একটা অন্যরকম দৃশ্য। আমরা সবাই সবার মতো মানে ভিডিওতে করাতে ব্যস্ত আছে, অনেকে অনেকের মতো ভিডিও করতেছে, দেখতেছে। জানালা দিয়া আসলে ভিডিও করাটা একটু কঠিনই, তবে যদি ভালো লেন্সের ইয়ে থাকে তাহলে মনে হয় আরো সুন্দর ভিডিও করা যায়। বিভিন্ন হলিউডের ছবির মধ্যে দেখতাম আমরা যে মেঘের উপর দিয়া কি সুন্দর করে ওরা উড়ে উড়ে যায়, এরকম মনে হইতেছে যে আমরা একটা এরকম একটা আমরা এর উপর দিয়া উড়ে যাইতেছি আর কি। এই দেখেন এগুলা নদী না মেঘ বোঝার কোনো ব্যবস্থা নাই। মনে হইতেছে যেমন গাছপালা মানে শিল্পীরা যেমন আইকা রাখে, যেমন আইকা থইছে আর কি, এরকম মনে হইতেছে। যেমন আকাশের ইয়াগুলা আইকা রাখছে আর কি। এই যে খুব দূরে দেখানোর চেষ্টা করতেছি কিন্তু আসলে এত দূরে বোঝা যায় না। এই যে ওই পাশে কিন্তু দূর কইছে, ওই যে দেখেন ওই দূরে আমাদের নদীর অনেকগুলা রেক দেখা যাইতেছে। এই যে সাদা মেঘগুলো দেখেন কত সুন্দর, মানে আল্লাহ যে কত সুন্দর দৃশ্য, কত সুন্দর জিনিস আল্লাহ আমাদের জন্য তৈরি করে রাখছে। আশ্চর্য, আমরা কত কিছু দেখি না, আমরা আল্লাহর সৃষ্টি কত কিছু আমাদের দেখার বাকি আছে। মেঘের রাজ্যে ভাসমান অবস্থায় না গেলে কি আমরা এটা বুঝতাম যে উপরওয়ালা আমাদের জন্য এত সুন্দর কিছু রাখছে দেখার জন্য। তবে বিজ্ঞানরেও অনেক ধন্যবাদ দেওয়া উচিত যে দিন দিন আমাদের আধুনিক বিজ্ঞান কত উপরে উঠতেছে। যদি বিজ্ঞান আমাদের জন্য এই বিমান আবিষ্কার না করতো তাহলে কি আমরা এগুলা দেখতে পারতাম? আর অনেক কিছু আবিষ্কার করছে যেগুলা দিয়ে আমাদের অনেক কিছু দেখা বোঝা আবিষ্কার করা সম্ভব। বিমানের পর্দা মানে গ্লাসের উপর একটা পর্দা থাকে, পর্দাটা লাগায় দেখছি আসলে কি অবস্থা। দেখেন এই ভিউটা কত সুন্দর, মনে হচ্ছে যে একটা মানে সুন্দর একটা সুজলা সফল একটা ক্ষেতের উপরে দাঁড়ায় রয়েছি বা বসে রয়েছি, এরকম একটা ভিউ এই জায়গায় আছে। এই যে দেখেন এগুলা কিন্তু মেঘের পাহাড়।
বিমান কিন্তু খুবই স্পিড গতিতে সামনের দিকে আগাইতেছে। আমাদের মনে হয় আমরা প্রায় 80% উপরে পথ আইসা পড়ছি। কিন্তু এখনো বিমান কিন্তু অনেক উপরেই আছে, মানে যখন আমরা ল্যান্ড করব তখন কিন্তু বিমানটা আরো আস্তে আস্তে নিচে নামবো, তখন ভিউগুলা আরো অনেক সুন্দর লাগবো। সামনে আপনাদেরকে দেখাবো, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে সামনের ভিউগুলা আরো কত সুন্দর। ওই আগের থেকে একটু নিচে নামছে আমাদের প্লেনটি। দেখেন এই যে এগুলা কিন্তু ওই পাশে যেগুলো দেখা যাইতেছে এগুলা কিন্তু আপনার নদী, সাগর, সাগর, শুধু পানি আর পানি। এই যে মাঝে মাঝে একটু সবুজ গাছগাছিলা দেখা যাইতেছে এগুলা হচ্ছে আপনার এই বন মানে স্থল জমি আর কি। মনে হচ্ছে যেমন যে ওই মানে খাল বিলের উপরে যেমন কচুরি ফানা থাকে না, এই কচুরি ফানার মতো লাগতেছে আর কি। এগুলা কচুরি ফানা না, এগুলা হচ্ছে আপনার এই স্থলভাগ আর কি, মাটি বা অন্য বন জঙ্গল এরকম কিছু হইব আমার ধারণা আর কি। এই যে দেখেন এগুলা কিন্তু মানে সাদা, সামনে যা দেখতেছেন সবগুলাই কিন্তু পানি। এই যে মেঘের ওই পাশে যেগুলো দেখা যাইতেছে না, সবগুলোই পানি। পানি শুধু যা সামনে যা মানে তাকাইলে যা দেখা যায় সব এইগুলো সব পানি পানি। মানে আমরা প্রথম যে মেঘের স্তরটা আছে আমরা এই মেঘের স্তরের উপরে আছি আর কি। উপর থেকে এই যে ছোট ছোট যেগুলা এই কচুরি পানার মতো দেখা যাইতেছে এগুলা হয়তোবা নদীর সাইডে ফাইডে বা সমুদ্রের আশেপাশে যেই স্থলভাগ গুলা আছে, মাটি বা বনভূমি আছে, এগুলা দেখা যাইতেছে। এই যে কত বড় মানে সমুদ্রের যে সাইজটা দেখেন কত বড়, মানে এইগুলা সামনে যা সাদা দেখতেছেন এই মেঘের পরে ওইগুলা কিন্তু সবই সমুদ্র। এতক্ষণ আমরা মানে নদীর যে আঁকা বাঁকা এগুলো দেখছি, এখন কিন্তু এগুলা মানে সমুদ্রের আশেপাশে দেখতেছি। আমরা যে সমুদ্র দেখতেছি সম্ভবত এটা আমাদের এই বঙ্গোপসাগর সমুদ্রই, কারণ আমরা তো বঙ্গোপসাগর সাইড দিয়ে মনে হয় যাইতেছি। এই যে দেখেন নিচে দেখেন কত সুন্দর এই জাল ফালায় রাখছে। এই যে দেখেন মানে কিছু কিছু বনভূমি, কিছু ওই যে সাইডে ফাঁকা ফাঁকা, যেমন একটু একটু ফাঁক ফাঁক দেখা যাইতেছে না, এগুলা মনে হয় রাস্তা না, রাস্তা তো এত উপর থেকে দেখা যাওয়ার কথা না, এগুলা সম্ভবত নদী হইব। যেমন ওই সাগর থেকে যে নদীগুলা মুখ বেরিয়েছে না, এই নদীর ইয়াগুলোই সম্ভবত। দেখেন এই ভিউটা কিন্তু খুবই চমৎকার দেখা যাইতেছে, যে উপরে সাদা মেঘ, নিচে আবার এই সবুজ গাছগাছিলা, পানি। এই ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আমি যতটা ভিডিও ধারণ করতে পারছি তার থেকে কিন্তু আরো প্রচুর, মানে কি বলবো, ধরেন 100 থেকে 10 ভাগ সৌন্দর্যটা আপনাদের আমি দেখাইতে পারতেছি, আর 90 ভাগ দেখাইতে পারতেছি না ওইভাবে, কারণ এতটা অ্যাঙ্গেল করে ভিডিও করা যায় না ভিতর থেকে। আর দেখা যায় কিন্তু ভিডিওটা করা যায় না, যে অ্যাঙ্গেল করতে গেলে দেখেন মানে আসে না আর কি, নিচের দিকে আসে না, মানে ক্যামেরা আয়না গ্লাস গুলো তো অনেকটা দূরে, তো এজন্য ওইভাবে আসে না আর কি। তারপরে দেখেন এই যে দেখেন, আমার মনে হয় যে এটা সুন্দরবনের সাইড ফাইড নাকি জানি, মানে শুধু বন আর বন। এই যে একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু বোঝা যায় না তেমন, শুধু বন। এখন সমুদ্রের সাইড
পার হইয়া মনে হয় আমরা বনের সাইডে বাইরে চলে আসছি। আর নয়তোবা এইগুলা মনে হয় যে এই লোকালয় যে আমাদের যে নর্মাল যে সিটি টাউন বা গ্রাম, এগুলা সম্ভবত। দেখেন দেখেন এই যে পুরোটা দৃশ্যটা দেখেন কতটা সুন্দর দেখা যাইতেছে, মানে আশ্চর্য কথাবার্তা না। মানে উপরে, একবারে উপরে দেখেন যেমন মেঘের দানাগুলা যেমন বাইসা বাইসা রয়েছে, আর নিচে দেখেন কত সুন্দর, মানে সবুজ মাঠ ঘাট। এই যে আবার যেমন একে বাইকে কি গেছে দেখেন না, এগুলা নদী গেছে, অনেক অনেক বড় বড় নদী, কিন্তু মানে এমন ছোট লাগতেছে যে দেখেন একটা সাপের মতো যেমন দেখা যাইতেছে, এটাও কিন্তু একটা নদী। এই যে নদী, যেমন এই যে বনের সাইডে ফেটে যেমন সবুজ ঘাসের মধ্যে যেমন কেউ রেক কেটে রাখছে আর কি, এরকম লাগতেছে আর কি। তবে সবথেকে সুন্দর লাগে কি যে দেখেন এই যে টুকরা টুকরা মেঘগুলো আছে না, যেমন একটা টুকরা এনো বাইসা রয়েছে, বরফের টুকরা বাইসা রয়েছে, ছোট ছোট টুকরা বাইসা রয়েছে, আবার বড় পাহাড়ের মতো মেঘ বাইসা রয়েছে, মানে এই জিনিসগুলা কিন্তু খুব সুন্দর লাগে। এই যে দেখেন এখন কিন্তু মেঘের ইয়া নাই, মানে শুধু পানি আর মাঠ এরকম দেখা যাইতেছে। আমাদের বিমানটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই নিচে নেমে গেছে, এই জন্য দৃশ্যগুলা আর একটু সুন্দর দেখা যাইতেছে। নিচের যে দৃশ্যগুলা দেখেন আগের থেকে অনেক ক্লিয়ার দেখা যাইতেছে। মানে মানচিত্র বা বিভিন্ন ম্যাপের মধ্যে দেখতাম যে খন্ড খন্ড আকারে অনেক কিছু দেখা যায়, খুব সুন্দর লাগে। এখন বাস্তবে এই জিনিসগুলো দেখতেছি যে যেমন মানচিত্রর আকারে দেখা যাইতেছে আর কি, যে খন্ড খন্ড স্টেপ স্টেপ বাই নদী, জমি, মানে বিভিন্ন আকারের বিভিন্ন সাইজের জায়গা জমিন গুলা দেখা যাইতেছে। এই যে পানি, মানে গুগল থেকে দেখলে দেখা যায় দেখেন না, মানে জুম করলে আস্তে আস্তে কেমন ইয়ে লাগে, সেম এরকম মনে হইতেছে এখন যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, যেমন সিডায়া সিডায়া কি কি জানি বসায় রাখছে, সবুজ গাছগুলো যেমন সিডায়া সিডায়া বসায় রাখছে, এরকম দেখা যাইতেছে আর কি। তবে আমরা মনে হয় খুবই কাছাকাছি চলে আসছি, বিমান কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে, দৃশ্যগুলো এই জন্য এত স্পষ্ট দেখা যাইতেছে, সুন্দর লাগতেছে। এই যে দেখেন দু চোখ যেদিকে সামনের দিকে যতটুকু দেখা যায়, চোখের লেন্সে যতটুকু বোঝা যায় এতটুকু দেখা যায়, দেখেন কত সুন্দর, মানে নদীমাতৃক বাংলাদেশ যে এটা আসলেই তার বাস্তব প্রমাণ। এই যে দেখেন এখনো কিন্তু মেঘের খন্ড খন্ড অংশ আছে, যে দেখেন এই যে মেঘের অংশ এখনো আছে। আমরা এখনো মেঘের উপরের সাইডে ফাইডে আছি। নিচে দেখেন এই যে দেখেন কত পানি, পানির পরিমাণে সবচেয়ে বেশি, মানে যতটুকু দেখলাম তার মধ্যে পানি অনেক, শুধু পানি আর পানি। বিশাল জায়গা, বিশাল এরিয়া। এই যে দেখেন আমাদের বিমানটা কিন্তু আরো অনেকটুকু নিচে নেমে গেছে, মানে এখন দৃশ্যটা একবারে মনে হইতেছে যেমন কাছাকাছি এসে পড়ছি আমরা, মানে মাটির সমতল ভূমি কিন্তু দেখা যাইতেছে। আসলে সমতল ভূমি না এগুলা, এই যে দেখেন এগুলাও নদী,
এই যে সমতল ভূমি কিন্তু এই সাইডে আছে, দেখেন এই যে এই আশেপাশে যে গাছপালা গুলো সাইডে ফেড়ে মনে হইতেছে ঘর বাড়ি আছে এই দিক দিয়ে, এরকম দেখা যাইতেছে। বিমানের শব্দটা যেমন আগের থেকে বাড়ছে, মানে নামার পূর্বে কিন্তু প্লেনের শব্দটা খুবই মানে স্পিডে একটা শব্দ হয়, আবার ওঠার সময় খুব স্পিডে একটা শব্দ হয়। আপনারা চেষ্টা করবেন ইয়ার প্লাগ নিয়ে আসার জন্য, এতে করে আপনারা মানে যে শব্দটা শব্দ দূষণই বলে এটা, শব্দ দূষণটা আসলে সেফ থাকবেন, শব্দ দূষণ থেকে সেফে আসতে পারবেন বা যাইতে পারবেন। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে, বাংলাদেশের দৃশ্য যে এত সুন্দর, এটা এইভাবে না দেখলে আসলে আমি বুঝতাম না বাংলাদেশে কত অপরূপ সুন্দর বই পুস্তকে পড়তাম, এটা আসলে দেখেন এইভাবে বোঝা যায়। এগুলা কিন্তু ঘর বাড়ি, বুঝছেন? এই যে দেখেন এগুলা ঘর বাড়ি, মানে লোকালয় আর কি। এই যে এখন আবার এই নদীর বা সমুদ্রের আশেপাশে আবার চলে আসছে, অনেকটা নিচে নেমে গেছে, এখন আর মেঘের দৃশ্য দেখা যাইতেছে না, মেঘের দৃশ্যের থেকে আসলে অনেকটাই নিচে নেমে গেছে। আমার মনে হয় যে বিমানটা মানে ল্যান্ড করার পূর্বে যে সাইডে আশেপাশে মানে একটা রাউন্ড দেয়, ওই রাউন্ডটাই দিতেছে আর কি, যে খুব কাছাকাছি আসার পরে যে একটা রাউন্ড দেয়, তারপরে আবার ল্যান্ড করে। যেখানে এগুলা মনে হচ্ছে বালু, আসলে বালু না, এগুলা হচ্ছে মানে সমুদ্রের পানি, যে শুধু পানি আর পানি, যতটুকু দেখা যায় সামনে দিয়ে খালি পানি আর পানি। বাবা রে বাবা, মনে হচ্ছে পানির উপরে না পড়ে যাবো এরকম একটা অবস্থা, কিন্তু পানি থেকে এখনো বহুত উপরে আছে। এই যে আমরা দেখেন এয়ারপোর্টের একবারে মাঠের মধ্যে চলে আসছি, আমরা খুব দ্রুতই মানে ল্যান্ড করব। এই যে মনে হয় ল্যান্ড করে ফেলছি ইনশাআল্লাহ। আরে বাবা রে বাবা, কি স্পিড যে হইছে, এর উপরে এতক্ষণ বোঝা গেছে না, এমন মনে হইতেছে মন উড়াই লেবে সব। পাইছেন রে পাইছেন, দেখেন এত স্পিড বাড়ছে মাটির উপরে আসার পরে, মানে এটা তখনও উপরে স্পিড ছিল কিন্তু তখন বোঝা যাইতো না আর কি। জিনিসপত্র সাথে নিয়েছেন কিনা দেখে নেবেন। মাথার উপর লাগার সাবধানে খুলবেন যাতে ভারী কিছু পড়ে গিয়ে অন্য কাউকে আঘাত না করে। টার্মিনাল বিল্ডিং এর ভেতর নির্দিষ্ট স্থাপিত ধূমপান সম্পূর্ণ নিষেধ। ক্যাপ্টেন সুলতান ও তার অন্যান্য ক্রুদের পক্ষ থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সে ভ্রমণ করার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভবিষ্যতে আবারও দেখা হবে। ধন্যবাদ। Ladies and gentlemen, welcome to Coxsbazar Airport, Coxsbazar. Please keep your seatbelt fastened and remain seated until the aircraft comes to a complete stop and engine has been shut down. Before leaving the aircraft, be sure to take all your personal belongings along with you. Please take extra precaution not to drop anything, which might hurt a passenger while taking hand luggage from overhead locker. Smoking is strictly prohibited inside the terminal building except in designated areas. On behalf of Captain Sultan and his crew members, I would like to thank you for flying with US Bangla Airlines. We hope to see you again on board with us. Thank you. Goodbye. ভদ্র
মহিলা মহোদয়গণ, আপনাদের মনোযোগ আবার আকর্ষণ করছি। আপনাদের নিজ নিজ আসনে বসে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। দয়া করে সকল যাত্রী একত্রে দাঁড়িয়ে যাবেন না। যে সকল যাত্রী দরজার কাছাকাছি বসেছেন তাদেরকে বিমান থেকে প্রথম ধাপে অবতরণের জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যান্য যাত্রীবৃন্দকে পরবর্তী ধাপে আসন অনুসারে বিমান থেকে অবতরণের জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ। Ladies and gentlemen, may I have attention once again, please? You are requested to remain on your seat. Please don't stand all together. The passengers who are seated near to the door are requested to disembark first, and all other passengers are requested to disembark by row. Thank you for your kind cooperation. অবশেষে আমরা ঠিকঠাক মতো কক্সবাজার এয়ারপোর্টে পৌঁছালাম, পৌঁছে গেলাম কক্সবাজার এয়ারপোর্টে। এখন সবাই নামুক, নামার পরে আমরা আস্তে ধীরে নামবো। তাড়াহুড়া কিছু নাই, আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে। আমি উল্লা যাইতার আয় বন্ধু। হ্যাঁ দিছি। আমরা অবশেষে নামা শুরু করলাম। হ্যাঁ, খাওয়া দাওয়া তো ভালোই খাওয়াইছে। আমরা এই যদি আসছি, হ্যাঁ কোন দিক দিয়ে যাবো, কোন দিক দিয়ে যাবো? এই পাশে থাকি, এই পাশে দাঁড়াও। সেটা বন্ধুরা, তোমাদের জার্নি কেমন হয়েছে? ভাল লাগছে? আমরা এটা যাইছি। হ্যাঁ, এটা কি আগমনী হল? ভাই আমরা এখন কোথায় আছি? আগমনী হল। আমরা এখন কোথায় আছি? কেমন লাগছে? ভালো লাগছে বন্ধু। বন্ধু কাইলে এসে গা বিমান তাই না দিলে আনন্দ কাইলে জায়গাটা হইব। বন্ধু 30 মিনিটে 80 বার বমি করছি। ওখানে